আরে আছে, কালকে যে কি কাহিনীটা করলাম। কালকে কলেজে গেলে যে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো সেটাই ভাবছি। এই মুখ নিয়ে দাঁড়াতে না পারলে একটা কাজ কর, প্লাস্টিক সার্জারি করে নে। মজা নিস শালা। কেমনে যে কি করি, কেমনে যে সামনে এগাবো সেটাই বুঝতে পারছি না। একটা কাজ কর, আগে ফ্রেন্ডশিপটা কর। প্রেমের প্রথম ধাপ হচ্ছে বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ করা কি করে হবে? বেশ শালা, ফ্রেন্ডশিপ না করলে কাছে যাবি কেমনে? ফ্রিলিভাবে কথা বলবি কেমনে? একটা মেয়ের সাথে পার্সোনালি কথা বলতে হলে আগে ফ্রেন্ডশিপ করতে হবে। তারপর সেখানে থেকে গুটি গুটি পায়ে ফ্রেন্ডশিপ থেকে লাভের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক এই কারণেই তোকে আমার ভাল লাগে, থ্যাঙ্কস। এইভাবে মেয়েদের মতো গালে হাত দিয়ে টেনে দিচ্ছিস কেন? এইটা আমার গাল ভাই, তোর বিয়ে করা বউয়ের বিয়ে করা বউয়ের কি? বুঝে নে। পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। আমার সাথে চলাফেরা করলে দুইটা জিনিস মেনটেন করে চলতে হবে। অল টাইম নেগেটিভ মাইন্ড এ থাকতে হবে, বুঝে নিতে হবে বললে। অল টাইম নেগেটিভ বুঝে নিতে হবে। আর মুখ থেকে কখনো পজিটিভ কথা বের হবে না, আমি জানি। তাই এই দুই রুলস। আমি কোনো কিছু বুঝে নিতে বললে তুই নেগেটিভলি বুঝে নিবি, প্রচুর নেগেটিভলি। তার মানে আমার বউয়ের তুই যেটা ভাবছিস ঠিক সেটাই। মাদারবোর্ড। বিশ্বাস কর ভাই, আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম তাহলে জোর করে হলেও তোর নামটা গিনিস বুকে লিখে দিতাম আর বলতাম এই মাদারবোর্ড হচ্ছে বিশ্বের টপ এক নাম্বার লুচ্ছা। আমি কি বলতাম জানিস? থাক ভাই, কইস না, এই টপিক বাদ দে। আর ফ্রেন্ডশিপ করার পর কেমনে কি করব আমার মাথায় আসছে না। তারপর আস্তে আস্তে ফ্রেন্ডশিপ থেকে ভালো লাগা তৈরি করবি, কেয়ার করবি। মানে একটা মেয়ে যেমন ছেলেকে ভালোবাসতে চাই ঠিক তেমন। তারপর তোর জন্য ওর মনে ভালো লাগা তৈরি হবে, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, বিয়ে থেকে বাসর থেকে বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা থেকে। থাক ভাই, আর কইস না। আর যদি ফ্রেন্ডশিপ থেকে গাড়িটা একটুও না আগায়, টায়ার পাঞ্চার হয়ে যায়, তখন কি হবে? তার জন্য আমাদের প্ল্যান বি আছে। প্ল্যান বি মানে? সময় হলে ডিসকাস করে নিব তোর সাথে। আগে দেখি কি না সামনে কি হয়। তুই শুধু তোর কাজ চালিয়ে যাবে। ওকে। আর যারার মনে যদি একবার ভালোবাসা জন্মাতে পারে তাহলে ওর মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন সব তোর। সত্যি মামা? শালা, লুচ্ছার ঘরে লুচ্ছা, আলট্রা প্রোম্যাক্স। শালা সকিনার ভাতার। তারপর রাজ আর অন্তর ওদের মতো করে আরও কয়েক ঘন্টা আড্ডা দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল দিতে রাজের বোন দরজা খুলে দিল আর রাজকে দেখে বলল, কি রে, রাতে না জ্বরে ওপরের টিকিট কাটতেছিলি আর সকালে একটু সুস্থ হয়ে আড্ডা দিতে ছুটলি? বাসায় বসে কি কাবাডি কাবাডি খেলবো নাকি? হিজড়াদের মতো হাততালি দিব সর সামনে থেকে। কথাটা বলে রাজ ওর বোনের মাথায় হাত দিয়ে সরিয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তার বোন বিছানায় বসে আছে। রাজ ওয়াশরুম থেকে বের হতে ওর বোন ওকে উদ্দেশ্য করে বলল, আব্বু যে কালকে কলেজে ওইভাবে মেরেছে বলিসনি কেন? বললে কি মেডেল দিতি নাকি? এত যে মার খাস তোর শিক্ষা হয় না? বারবার শুধু সেই কলেজেই সে কাজগুলোই করিস যে কাজগুলো আব্বুর মান সম্মানে আঘাত করে। আমি কোন কাজগুলো করি? আর এখানে মান সম্মানে আঘাত করার কি আছে বুঝলাম না। এখানে আমার দোষ কি আজব? তোর দোষ নাই। কাল তুই আমার বান্ধবীর সাথে কি করেছিস? ওইগুলো কেন করেছিস? আমি যা করছি ঠিক করছি, এখানে দোষের কিছু নাই। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় রাজের বোন রাজকে। রাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওর বোন রেগে বলল, অজানা সিনিয়র একটা মেয়েকে ডিরেক্ট কিস করে বসলি? ছি ছি, বলতেও তো আমার লজ্জা করছে। এখানে তো দোষ আমার না, তোর বান্ধবী আমাকে ডেয়ার দিয়েছে আর বলেছে যদি না কমপ্লিট করতে পারি তাহলে আমি ভীতু। তুই তো জানিস কথা আমার এগোতে লাগলে আমি কি করতে পারি। আমাকে কিসের ডেয়ার দিয়েছে আর ডেয়ার কমপ্লিট করেছি, এতে দোষের কি হলো? আর আমি ডেয়ারটা যদি তোর বান্ধবীর উপরে কমপ্লিট না করে অন্য কোনো মেয়ের উপরে করতাম তাহলে বিষয়টা কেমন হতো আর কি হতো একবার ভেবে দেখেছিস? তাই আমাকে যে ডেয়ার দিয়েছে আমি তার উপরেই কমপ্লিট করেছি।
এত ডেয়া ছিল যা তোর বান্ধবী দিয়েছিল বা জানে, তাহলে তোর বান্ধবী আমার সাথে এমন করলো কেন? আব্বুরে গিয়ে বিচার দিল কেন? এখানে সম্পূর্ণ দোষ তোর বান্ধবীর। তোর বান্ধবী যদি আমাকে ডেয়ার না দিত তাহলে কি আমি কিস করার সাহস পেতাম? এখানে আমার দোষের কি? এখানে আমার দোষের কি হলো বল? রাজ রেগে গিয়ে কথাগুলো বলল। রাজের বোন কিছু বলছে না, চুপচাপ রাজের কথাগুলো শুনছে। তখন রাজ একটা ধমক দিয়ে রেগে গিয়ে বলে, চুপ করে আছিস কেন? বল, এখানে আমার দোষ কি? রাজের ধমক খেয়ে ওর বোন কেঁপে ওঠে আর বলে, তোর দোষ নেই, কিন্তু তোর এমন করা উচিত হয়নি। রাজের বোনের কথা শুনে রাজ ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ওর বোন বুঝতে পারল না কি হলো, গালে হাত দিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। তখন রাজ বলল, দোষ যেহেতু নাই তাহলে ফাও ফাও থাপ্পড় মারলি কেন কুত্তি? তুই আমাকে থাপড় মারলি, কুত্তা? রাজের বোন কথাটা বলে রাজের চুল ধরে ফেল। সাথে সাথে রাজু ওর বোনের চুল ধরে ফেল। প্রায় 1 মিনিট ধরে দুই ভাই বোনের চুল ছেঁড়াছিঁড়ি চলল। তারপর দুজনে চুল ছেড়ে দিয়ে নিজেদের চুল ঠিক করতে লাগলো। রাজ চুল ঠিক করতে করতে বলল, কিরে, চুলে কোন শ্যাম্পু ইউজ করিস? চুলগুলো ছিঁড়তে তো সেই মজা লাগতেছে। নে আর 1 মিনিট চুল ছিঁড়াছিঁড়ির প্রতিযোগিতা হয়ে যাক। শালা, আমার চুলগুলো তুই ছিঁড়ে কি করছিস? দে আর কয়টা ছিঁড়ে দেই। কথাটা বলে রাজ শিলার চুলের দিকে হাত নিয়ে যেতে লাগলো। এটা দেখে রাজের বোন শিলা দিল এক ভোঁদড়। এটা দেখে রাজ হাসতে থাকে। এক পর্যায়ে রাজ হাসি থামিয়ে চুলে হাত দিয়ে বলে, উফ, আমার স্বাদের চুলগুলো খাইছে রে, এখন ব্যথা করছে। এভাবে কোনো মতে পুরো দিনটা কেটে গেল। রাত প্রায় 10টা বাজে। রাজ বিছানায় বসে ফ্রি ফায়ার খেলছে, সাথে অন্তর খেলছে ওর বাসা থেকে। গেম খেলার এক পর্যায়ে 3x3 রাউন্ড। শেষ রাউন্ডে বেঁচে আছে রাজার একটা এনিমি। রাজ ইজিলি ভাবে ম্যাচটা বোধ করতে পারবে। এনিমিটা রাজের সামনে চলে আসে। রাজ M1887 গান দিয়ে ফায়ার বাটনে চাপ দিয়ে মারতে যাবে, এমন সময় রাজের ফোনটা হাত থেকে কেউ কেড়ে নেয়। ভাই, বিনা পয়সার একটা উপদেশ দেই, দরকার পড়লে কুত্তার সাথে গিয়ে কাতুকিতু খেলবেন, কিন্তু তবুও গেম খেলা অবস্থায় গেমারদের ফোন কেড়ে নেবেন না বা কথা বলবেন না। রাজের মেজাজ 100তে 100। এমন সিরিয়াস মোমেন্টে গেমারদের কাছ থেকে ফোন কেড়ে নিলে তারা কী পরিমাণ রেগে যায় তা শুধু গেমাররা ভালো জানে। রাজ রেগে বলল, কোন কুত্তার বাচ্চা রে? রাজ কানেও গালে হাত দিয়ে মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে। মানুষটা আর কেউ না, স্বয়ং রাজের আব্বু। রাজ কুত্তার বাচ্চা আর কাউকে বলেনি, স্বয়ং তার আব্বুকে বলেছে, যার ফলে একটা কান লক হয়ে আছে। রাজ মনে মনে বলতে লাগলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাজের আব্বু তখন রেগে বলল, 5 মিনিটের মধ্যে নিচে আয়। কথাটা বলে রাজের আপু রুম থেকে বেরিয়ে গেল। রাজ কানে আঙ্গুল দিয়ে দেখতে লাগলো বয়রা হয়ে গেছে নাকি। না, কানটা ঠিকই আছে। রাজের গলা এতক্ষণ শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজ ওয়াশরুমে গিয়ে মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে বলে, এই যাত্রায় বাঁচলাম, ভাবছিলাম কি না কি করে। উফ, রাজ কথাটা বলে একটা নিঃশ্বাস ফেলে তারপর ওয়াশরুম থেকে বের হয়ে একটা দম নিয়ে বুকে হালকা থুতু দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে তার বোন আর আম্মু বসে আছে আর তার আব্বু নাই। রাজ গিয়ে তার আব্বুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। এমন সময় রাজের আব্বু রুম থেকে বেরিয়ে আসে আর রাজ লাফ মেরে উঠে সোজাভাবে বসে থাকে। রাজের আব্বু রুম থেকে বেরিয়ে টেবিলে কিছু কাগজপাতি রেখে রাজকে উদ্দেশ্য করে বলে, এই নে পাসপোর্ট, ভিসা। ফাস্টফুড ভিসা মানে? আমি এইগুলো দিয়ে কি করব? তুই বিদেশে গিয়ে পড়াশোনা করবি, দেশে আর পড়ালেখা করতে হবে না তোকে। কথাটা শুনে রাজ তার বোন আর তার সাথে আম্মু চমকে যায়, কেননা তারা রাজকে অনেক ভালোবাসে। রাজ বিদেশে গেলে ওরা কিভাবে থাকবে? তখন রাজ বলে, বিদেশ গিয়ে লেখাপড়া করব মানে? হোয়াট? হঠাৎ কী সব যাতা বলছো? মাথা ঠিক আছে তোমার? তুমি চুপ করো। লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ ছেলেটাকে। ওর আর দেশে থাকতে হবে না, ও বিদেশে গিয়ে পড়ালেখা করবে। কি হয়েছে আব্বু, হঠাৎ এইসব বলছো কেন? আর কি হয়েছে? কে রে, তুই কি কিছু করেছিস নাকি আবার? কি হয়নি সেটা বলো। সারাদিন পড়ালেখা তো কিছুই নাই, শুধু আড্ডা দেওয়া আর মারামারি। আমার মান সম্মানের কিছু কি বেঁচে রাখতেছে ও? সেদিন কলেজে যারা মামনির সাথে কি কি করেছে সেটা নাই বললাম। সি সি, বলতেও ঘৃণা হচ্ছে আমার।
আশেপাশে মানুষের থেকে যে একটা সম্মান পেতাম সেটাও নষ্ট করেছে। আজ কলেজে যে একটু মান সম্মান আছে সেটাও ধুলোয় মেশানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর আজকে কি হয়েছে জানিস? ওর কত বড় সাহস! ব্রিজের উপরে বসে সিগারেট খেয়েছে। যার বিচার আমার কাছে আসছে, আমার ছেলে নাকি ব্রিজে বসে সিগারেট খায় আর মেয়ে দেখে। লজ্জায় মাথা তুলতে পারছি না আমি। মান সম্মান তো সব জায়গায় নষ্ট করেছে। যে একটু আছে আমি চাই না ওর জন্য সেটাও নষ্ট হোক। অনার্স এর আর 3টা বছর আছে। এই 3 বছর বাইরে গিয়ে পড়াশোনা করবে, তাতে অন্তত আমার মান সম্মানটা রক্ষা পাবে। রাজ কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজের আম্মু আর রাজের বোন রাজের আব্বুকে মাথা ঠান্ডা করতে বলে আর রাজের আব্বুকে বোঝাতে থাকে আর সাথে রাজকেও বোঝাতে থাকে। দেখো আব্বু, মাথা ঠান্ডা করো। আর কলেজে যা যা ঘটেছে তাতে রাজের কোনো দোষ নেই। আর তোরে তো আমি। রাজ ওর বোনের হাতে থাপ্পড় খেয়ে চুপচাপ মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কিছু বলছে না। তখন ওর আব্বু বলে, ওকে মেরে কোনো লাভ নেই, লজ্জা বলতে কিছু নেই ওর। ওর মতো ছেলে কখনো শুধরাবায় না। এর চেয়ে ভালো ও দেশের বাইরে পড়ালেখা করবে, আর আমার মান সম্মানটাও একটু বাঁচবে। দেখো আব্বু, হঠাৎ মাথা গরম করে এমন করো না। আমি ওকে বোঝাচ্ছি যেন নেক্সট টাইম এমন না করে আর ভালোভাবে চলাফেরা করে। কোনো বোঝাবুঝি করার দরকার নেই। ও দেশের বাইরে পড়াশোনা করবে, এটাই ফাইনাল। তুই তো আছিস, সমস্যা নেই। রাজের আব্বুর কথা শুনে আর কাহিনী দেখে তো রাজের মাথা গরম হয়ে যায়। রাজ রেগে গিয়ে চিল্লিয়ে বলে, আপু আছে মানে কি? আমি কি তোমার সন্তান না? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? তোর মতো সন্তান জন্ম দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল। নিজের সন্তান বলে তো কিছু করতেও পারছি না, তাই তুই বিদেশে যাবি। যাব না আমি বিদেশ। তুই বিদেশে যাবি, না হলে আমি বিদেশ যাব না। কি করবে তুমি? ভাইয়া, আপু প্লিজ তোমরা থামো। দেখছিস ওর কত বড় সাহস, আমার সাথে রেগে চিল্লিয়ে কথা বলে। কত বড় বেয়াদব! ভাইয়া তুই প্লিজ থাম আর মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করব মানে? আমি বিদেশ যাব না। কি করবে উনি? আমার সাথে বেয়াদবি? আমাকে বলছিস কি করব আমি? এই মুহূর্তে বের হ আমার বাসা থেকে এক্ষুনি। রাজের আব্বুর কথা শুনে রাজ সামনে থাকা টেবিলে একটা লাথি দিয়ে শিবে উপরে উঠে নিজের রুমে চলে গেল। এদিকে রাজের আব্বুর রাগ আর একদিকে রাজের রাগ। শিলা কি করবে কিছু বুঝতে পারছে না। রাজের আম্মু তো প্রায় কেঁদে দিয়েছে। রাজ ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে এলো আর বলল, কোনোদিন ভালোভাবে ভালোবেসে কথা বলেছো আমার সাথে? আপুর সাথে যেরকম ব্যবহার করো তার বিন্দু পরিমাণ ব্যবহার করেছো আমার সাথে রাগ ছাড়া? কোনোদিন মাথায় হাত দিয়ে বলেছো আমি এটা করেছি কেন, ওইটা করেছি কেন, এটা করব না, ওইটা করব না? শুধু জন্ম দিয়ে বাবা হওয়া যায় না, ভালো বাবা না। সব সময় শুধু মান সম্মান আর মান সম্মান। থাকো তুমি তোমার বালছাল মান সম্মান নিয়ে। কথাটা বলে রাজ চলে আসতে যাবে, তখন রাজীবন রাজকে আটকিয়ে বলে, ভাইয়া তুই যাস না, আব্বু রাগের মাথায় বলেছে। রাগের মাথায় মানুষ যা বলে মন থেকে ভিতর থেকে বলে। সর, আমাকে যেতে দে। কথাটা বলে রাজ শিলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সামনে থেকে সরিয়ে দেয় আর চলে আসতে লাগে। এমন সময় রাজের আম্মু রাজকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, তুই কই যাচ্ছিস আব্বু? তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? তোর আব্বু রাগ করে এসব বলছে। তোর আব্বুর কথা ধরিস না। দুর্বাল, সরো তো সামনে থেকে। কথাটা বলে রাজ রেখে জোর করে তার আম্মুকে ছাড়ি দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রাজ বাসা থেকে বেরিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে অন্তরের বাসার সামনে চলে আসে। বেশ কয়েকবার কলিং বেল চাপ দিলে অন্তরের আম্মু এসে দরজা খুলে দেয়। আর এত রাতে রাজকে ব্যাগ কাঁধে নিয়ে দেখে বলে, কি রে, হঠাৎ এত রাতে ব্যাগ কাঁধে নিয়ে? কি হয়েছে? বাসা থেকে বের করে দিয়েছে। খুব ভালো কাজ করেছিস। আমিও কোনোদিন অন্তরাকে বাসা থেকে বের করে দেব। আজকে দিন না আন্টি, তাহলে ভালো হয়। প্লিজ প্লিজ। চুপ কর ফাজিল, আয় ভেতরে আয়। আসলে রাজের বাসা থেকে বের হয়ে যাওয়া এটা আজকেই নতুন না। আগেও বেশ কয়েকবার বাসা থেকে বের হয়ে চলে এসেছে। তারপর আর কি, বাসা থেকে বের করে দিল একমাত্র গন্তব্য হলো অন্তরের বাসা। রাতের খাবার খেয়েছিস? না, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। খাবো না এখন। খাবি না মানে কি? পুরো রাত না খেয়ে থাকবি নাকি? কথা না বলে চুপচাপ টেবিলে বস।
রাজ আর কিছু না বলে টেবিলে বসলো। রাজ জানে হাজার বললেও লাভ হবে না, কারণ অন্তরের আব্বু আম্মু রাজকে নিজের ছেলের মতোই দেখে। তারপর রাজ খাবার খেয়ে ব্যাগটা কাঁধে নিয়ে সোজা অন্তরের রুমে চলে যায় আর নক করে। তখন ভিতর থেকে অন্তর বলে, কে? তোর বউয়ের লাং। ও, তাহলে এখানে কে? আমার বউকে নিয়ে সরিষা খেতে যান। অন্তর কথাটা বলতে বলতে দরজা খুলে দিল। রাজ ভিতরে গিয়ে ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। অন্তর দরজাটা বন্ধ করে বলল, এবার কি কারণ? কোন খাঙ্কির পোলায় যেন আব্বুকে বিচার দিয়েছে। ব্রিজে বসে সিগারেট খাচ্ছিলাম। আব্বু তো কলেজের কাহিনী নিয়ে এমনিতেই রেগেছিল। খাঙ্কির পোলায় আবার বিচার দিয়েছে, আগুনে গ্যাসের সিলিন্ডার দিয়েছে, তারপর আর কি বোম ব্লাস্ট। ও, কিন্তু এইবার ব্লাস্টটা অনেক বড় ছিল। কেন, কি হয়েছে? ফাস্টফুডার ভিসা করে নিয়ে আসছে আমাকে বিদেশে পাঠাবে বলে, লেখাপড়া করার জন্য। বিষয়টা তো পুরাই চুদলিং পং হয়ে যাচ্ছিল। পৃষ্ঠা নাম্বার কত জানো? পৃষ্ঠা নাম্বার 12। 12 না 13? জানি না। গেমে ঢোক। তখন তো মাইনাসটা খাওয়াইলি। শালা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর তুই বলিস গেমে ঢোক। আরে মামা, তোকে বাসা থেকে বের করে দেওয়া আর বাংলাদেশের রাজনীতি দুইটাই এক। কখন যে কার দলের লোক কার দলে ফিরে যায় তা বলা অসম্ভব। ঠিক তেমনই কখন যে তুই আবার বাসায় যাস তা বলা অসম্ভব। সত্যি কথা বললি না মিথ্যা? তোর কি মনে হয়? সত্যি। গেমে ঢোকে, একটা 1 ভার্সেস 1 কাস্টম হয়ে যাক। আব্বে শালা ঢোক। ফ্রি ফায়ার খেললে সব চিন্তামুক্ত হয়ে যায়। হাজার মেয়ে আর ডিপ্রেশন ভুলতেই ফ্রি ফায়ার গেমটাই যথেষ্ট। তারপর রাজার অন্তর গেম খেলতে থাকে। প্রায় রাত 12টা পর্যন্ত রাজার অন্তর গেম খেলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে কলেজে চলে আসে। রাজার অন্তর একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় যারা আর ওর বান্ধবীগুলো ওদের সামনে আসে, আর যারা রাজকে উদ্দেশ্য করে বলে, সরি। রাজার অন্তর তাকিয়ে দেখে যারা আর ওর বান্ধবীগুলো, কিন্তু রাজের বোন নাই। রাজ কিছু বলল না। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আঙ্কেল তোমাকে এইভাবে মারবে। আর শিলাও আমাকে বলেনি যে তুমি ওর ভাই। প্রথম দিন বললে হয়তো এভাবে মার খেতে হতো না তোমাকে। সেদিন মায়ের খাইয়া এখন আবার আসছেন চরি বলতে। আপনি কি মেয়ে নাকি পায়জামা? হাই, তুই চুপ কর। তোর জন্যই সব হয়েছে। আর ওর সামান্য হলেও দোষ ছিল। আমার দোষ ছিল মানে কি? সম্পূর্ণ দোষটা আপনার। আপনি ডেয়ার না দিলে এমন হতো না। ডেয়ার দিয়েছেন ভালো কথা, অন্যের ডেয়ার দিতে পারতেন। এই ডেয়ার যদি আমি আপনার উপর না কমপ্লিট করতে অন্য কোনো অচেনা মেয়ের উপরে করতাম, তাহলে বিষয়টা কেমন হতো আর কি হতো ভাবতে পারছেন? ভুলটা আমার ছিল, তার জন্য সরি বললাম তো। আর তোর বন্ধুই তো ডেয়ারটা দিয়েছে, আমি শুধু হ্যাঁ বলেছি। আপনি যদি না করতেন তাহলে আমাকে সেই দিন এভাবে মার খেতে হতো না। ওই দিনের কথা মনে পড়লে এখনো পিঠটা ব্যথা করে। সব কিছুর জন্য সরি, আমাকে ক্ষমা করে দে। আপনি যেহেতু আপুর বান্ধবী হন সেহেতু যান, ক্ষমা করে দিলাম। তবে একটা শর্তে। কি শর্ত? আমাদের দুজনকে আপনাদের ফ্রেন্ডশিপের ভিতরে নিতে হবে। তুই হইতেছিস আমার সবচেয়ে কাছের বান্ধবীর ছোট ভাই, সে অনুযায়ী আমাদেরও ছোট ভাই। আর ছোট ভাইয়েরা তো সবসময় ফ্রেন্ডের মতনই হয়। ছোট ভাই আর ফ্রেন্ডদের মতো না, আমাদের অরিজিনালি মন থেকে ফ্রেন্ড বানাতে হবে, সব কথা শেয়ার করতে হবে। আচ্ছা যা, আজ থেকে তোরা দুইজনে হলি আমাদের জুনিয়র ফ্রেন্ড। যারার কথাটা শুনে রাজ যারার কাছে গিয়ে যারার কাছে হাত দিয়ে আঙ্গুল তুলে সামনে একটা মেয়ে দেখিয়ে বলে, আচ্ছা দোস্ত, দেখ তো ওই মেয়েটাকে অন্তরের সাথে কেমন মানাবে। ছেলেটা দিন দিন গার্লফ্রেন্ডের অভাবে কেমন জানি চিকন হয়ে যাচ্ছে। রাজের কাহিনী দেখে অন্তত অবাক আর মনে মনে বলতে থাকে, যা শালা, এ তো দেখছি হেভি মাল। এর তো আমি আমার থেকে একটু হলেও ভালো ভাবতাম। শালারে ফ্রেন্ড বানানোর সাথে সাথে চান্স নিতে শুরু করেছে। কঠিন চাওড়া। এদিকে রাজ যারার ঘাড়ে হাত রাখতেই যারা অপ্রস্তুত হয়ে যায়। যারা কিছু বলবে তার আগেই রাজের বলা কথাগুলো শুনে যারা স্বাভাবিক হলো, আর ফ্রেন্ড ভেবে সব কিছু পজিটিভভাবে নিয়ে স্বাভাবিক হয়ে বলল, আসলেই শিলা তো ঠিক কথাই বলেছে, তুই অনেক ফাজিল আর দুষ্টু। যারা ঘাট থেকে হাত সরিয়ে নিয়ে রাজ বলল, ফাজিল আর দুষ্ট হতে পারি,
কিন্তু কোনো স্বার্থপর আর লুচ্চা না। তুই যে কেমন লুচ্ছা তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছি যারা আপু। সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। কি বলিস যারা? হুম, ওটা একটা অ্যাক্সিডেন্ট, এর বেশি কিছুই না। আর আমরা তো সবাই এখানে ফ্রেন্ড, তাই আপু না বলে তুইও রাজের মতো নাম ধরে রাখতে পারিস। না, ওর জন্য আপুই ঠিক আছে। কেন? অন্তরও তো আমাদের ফ্রেন্ড, নাম ধরে বললে সমস্যা নাই। আপু বললে ফ্রেন্ড মনে হয় না, কেমন ভাই ভাই মনে হয়। আরে ভাই তুই তো ওরে চিনিস না। ও হচ্ছে সাংঘাতিক পরিমাণে লুচ্চা, আলট্রা প্রোম্যাক্স। খান কি? দেখছিস কি মুখের ভাষা? আল্লাহর কসম তোরে যদি আমি একবার জিয়া বাড়ি পাই। আরে ভাই তোরা থাম, নিজেদের মধ্যে কি লুচ্চা লুচ্চা শুরু করেছিস? হ্যাঁ, আর তোরা দুইজনেই যে লুচ্চা আমরা সেটা সবাই জানি। এদের সাথে পরিচয় হয়ে নে। এ হচ্ছে নীলা, এ হচ্ছে তুলি, আর এ হচ্ছে তোর ডিমের কুসুম দিয়ে মিম। যারা এক এক করে সবাইকে দেখে নাম বলে। কেউ কিছু বলতে যাবে, এমন সময় 5টা ছেলে ওদের সামনে দেখে বোঝা যাচ্ছে কলেজে বড় ভাই হবে। সেখান থেকে একটা ছেলে বলল, কি রে, তখন থেকে দেখছি তোরা দুইজন এখানে 4টা মেয়ের সাথে কি করছিস? যা এখান থেকে যা। আমরা কি করছি না করছি আপনাকে বলতে যাব কেন? আর এখান থেকে কেন যাব আমরা? বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছিস, রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট দে, ওর রেসপেক্ট নে সিম্পল রুলস। এইসব সিনিয়র টিনিয়র আমি মানি না। তুই সম্মান দিয়ে কথা বললে আমরাও সম্মান নিয়ে কথা বলবো, আর না হলে পসিবল না, নো ওয়ে। অন্তর চুপ থাক একটু প্লিজ। সিনিয়রদের সাথে বেয়াদবি করছিস? হ্যাঁ, বেয়াদবির ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আর তুই ওর কাঁধে হাত দিচ্ছিস কেন? কেন দিচ্ছিস? হ্যাঁ, আমার ফ্রেন্ড আমার কাঁধে হাত দিতেই পারে, সিম্পল সাবজেক্ট। কিসের ফ্রেন্ড? আর আজ থেকে যেন নেক্সট টাইম ওর আশেপাশে না দেখি। চল যা এখান থেকে যা। আশেপাশে না দেখি মানে? আশেপাশেই থাকবো, আর এইখানেও থাকবো। কি করবি তুই? তোরে তো আমি। কথাটা বলে ছেলেটা রাজের কলার ধরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এটা দেখে তো অন্তরের মাথা কাজ করা বন্ধ করে দেয়। থাপ্পড় খেয়ে রাজের মেজাজ তো 100-তে 103। রাজ ছেলেটার নাকে একটা ঘুষি মারতে যাবে, তার আগে পাশে একটা নতুন গাছ লাগানো হয়েছিল। সাথে সাথে অন্তর সেটা তুলে নিয়ে ছেলেটাকে মারতে থাকে। একটা বাড়ি খেয়েই তো ছেলেটা মাটিতে শুয়ে পড়ে, আর 1 সেকেন্ডের ভিতরে ছেলেগুলোর সাথে রাজার অন্তরে মারামারি লেগে যায়। রাজ খালি হাতে আর পা দিয়ে মারতে থাকে, আর অন্তর হাতে থাকা গাছটা দিয়ে সামনে যাকে পাচ্ছে তাকেই মারছে। ছেলেগুলো হাতে কিছুই ছিল না, তাই ওরা 5 জন মিলেও কিছু করতে পারছে না। অন্তর একাই সব কয়টাকে এলো পাথারি মারতে থাকে। এমন সময় কোথা থেকে আরেকটা ছেলে এসে রাজার অন্তরের সাথে যোগ দিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। যারা নীলা, তুলি আর মিম সবাই মিলে ওদেরকে ছাড়াতে লাগে, কিন্তু মেয়ে মানুষ কখনো ছেলেদের সাথে পেরে উঠবে না, কোনো মতে ছাড়াতে পারছে না। এদিকে ওদিকে রাজের বোন শিলা রাজের জন্য মন খারাপ করে দেরিতে কলেজে এসেছে। কলেজের ভিতরে প্রবেশ করে তারা সব বান্ধবী মিলে সে যেখানে আড্ডা দেয় সেখানে যেতে লাগে। শিলা খানিকটা এগোতেই দেখতে পাই তারা যেই জায়গায় আড্ডা দেয় ঠিক সেখানেই তার ভাই রাজ, অন্তর আর অচেনা একটা ছেলে মিলে কয়েকটা ছেলেকে এলো পাথারি মারছে, আর যারা সহ ওর বান্ধবীগুলো ছাড়ানোর চেষ্টা করছে। এটা দেখে শিলা দৌড়ে সেখানে যায় আর রাজকে ছাড়তে বলে, ভাই প্লিজ মারামারি করিস না, ছেড়ে দে ওদের। এমনি এমনি তোকে বাসা থেকে বের করে দিয়েছে, আবু দেখলে বা শুনলে আরও সমস্যা হবে। কিন্তু রাজের কানে কোনো কথা পৌঁছায় না, মারতে থাকে। মারতে মারতে ছেলেগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে। এক পর্যায়ে শিলা, যারা, মিম সবাই মিলে ছাড়িয়ে রাজ, অন্তর আর অচেনা ছেলেটাকে প্রায় অনেকটা দূরে নিয়ে আসে। রাজ, অন্তর আর ছেলেটাকে অনেক কষ্টে সবাই মিলে ছাড়িয়ে দূরে নিয়ে আসে, আর রাজের বোন ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় রাজকে। রাজ কিছু বলে না, তখন ওর বোন বলে, এমনিতেই আব্বু তোকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন যদি এসব মারামারি কথা আব্বুর কানে যায় তাহলে কি হবে ভাবতে পারছিস তুই? যা হবার হবে। আর আমি কি দোষ না করেও মার খাবো নাকি? সরি, এতটা ভালো তোর ভাই না। মুখে মুখে তর্ক না করে তোরা দুইজন চুপ করে থাকলেও তো হয়ে যেত। চুপ করে থাকবো মানে? কোনো কারণ ছাড়াই আমাদের কাছে এসে পাট নিবে আর আমরা চুপ থাকবো? এরপর যদি আমাদের দুজনকে দেখে তাহলে 10 হাত দূরে দিয়ে যাবে। তোরা কি ভাবছিস নেক্সট টাইম কিছু হবে না?
সব কিছু এখানেই শেষ। ওরা অনেক খারাপ ছেলে আর কলেজের সিনিয়র, ওরা এভাবে মার খেয়ে কখনোই চুপ থাকবে না। চুপ না থাকলে আজকে যেমন তেমন খাইছে, পরের বার আরও ভিআইপি ভাবে খাবে। চুপ কর, তোরা দুইজন এমন কেন? যেখানে যাস সেখানেই মারামারি লাগাস, আর এভাবে গাছ দিয়ে কেউ মারে? মারামারি আমরা লাগাই না, ছেলে ফেলে রক্ত গরম গায়ে পড়ে মারামারি করতে আসে। আমাদের দোষ কি? আমরা তো আমাদের মতো আড্ডা দিচ্ছিলাম। এখন ওরা যদি এসে বলে প্লিজ ভাই আমাকে মার, তাহলে তো আমরা না মেরে থাকতে পারি না। আসলে ওই ছেলেটা আমাকে অনেকদিন আগেই প্রপোজ করেছিল, আমি রাজি হইনি। তখন থেকেই মানে গাঞ্জুটিগুলো আমার পিছনে পড়ে আছে আর ডিস্টার্ব করে নানাভাবে আমাকে। ও এই কাহিনী। আর আজকে যে ডোজটা দিলাম, নেক্সট টাইম আর এমন করবে না। নেক্সট টাইম এমন করতে আসলে হসপিটালের বেডে কনফার্ম। কি বলিস মামা? সাথে চিকিৎসা ফ্রি। চুপ কর, যা তোরা দুইজনে এখন বাসায় যা, ক্লাস করতে হবে না আজকে। আর আম্মু তোর চিন্তায় বারবার ফোন দিচ্ছে, ধরছিস না কেন তুই? কাল রাতে রাগ করে সবার নাম্বার ব্লক লিস্ট করে দিয়েছিলাম। ওয়েট, এখন খুলে দিচ্ছি। ঠিক আছে, যা এখন বাসায় যা, ক্লাস করতে হবে না, না হলে আবার ঝামেলা লাগবে। তোরা ক্লাসে যা, আমরা একটু আড্ডা দিয়ে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, এই ছেলেটাকে আগে তো তোদের সাথে কোনোদিনও দেখিনি। কথাটা বলে রাজের বোন অচেনা ছেলেটাকে দেখিয়ে দেয়। এতক্ষণ তো কারোর খেয়াল ছিল না এই অচেনা ছেলেটার প্রতি। তখন অন্তর বলল, খেয়ে তুমি ব্রো, আমাদের সাহায্য করলে সাহায্য করার জন্য থ্যাঙ্কস। সাহায্য করলো আর থ্যাঙ্কস না, কারণ আর এই ছেলে, তুমি ওদের দুজনকে না থামিয়ে ওদের সাথে এত বাজেভাবে মারছিলে কেন? মারবো না তো কি দেখে থাকবো? হ্যাঁ, তোরে দেখে থাকতে বলছে কেউ? এমনিতেই দেখতে পাচ্ছিস ছেলেগুলো বাজেভাবে মার খাচ্ছে, এদের হাতেই সেখানে তুই না থামিয়ে তুইও মারতে শুরু করলি। মারবো না তো কি করবো? এত বড় চান্সটা তো আর ছেড়ে দিতে পারি না, তাই না? আর একটু মারলে ভাল লাগতো, কিন্তু আপনারা তো ছাড়িয়ে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, কষে একটা থাপ্পড় দিব, ঠিক হয়ে যাবি। এত বাজেভাবে মার খাওয়ার পরও বলছিস যে আরও মারতে পারলে ভাল লাগতো। আর কে তুই? হ্যাঁ, তোরে তো কলেজে কোনোদিনও দেখিনি, আর কিসের চান্স? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছি, আর প্রথম দিন কলেজে আসলে ওরা 5 জন মিলে আমাকে একা পেয়ে র্যাগ দেয়। ওরা 5 জন ছিল বলে আমি কিছুই বলতে পারিনি, কিন্তু আজ চান্সটা পেয়েই গেলাম, আমাকে র্যাগ দেয় কনকির পোলারা। তুই তো আসলেই কঠিন ছেলে। মার দেওয়ার আগে ভাবলি না নেক্সট টাইম যদি আবারও একা পেয়ে তোকে পিটে তখন কি হবে? একা পেলে তো আর এখান থেকে আর 2টা ব্রো আছে। কি ব্রো, আসো না? কথাটা বলে ছেলেটা অন্তর আর রাজের দিকে তাকায় আর হাত বাড়িয়ে দেয়। অন্তর আর রাজ একে অপরের দিকে তাকিয়ে ছেলেটার সাথে হাত মিলিয়ে বলে, অল টাইম আছে ব্রো। অল টাইম আছি না, নেক্সট টাইম যদি তোরা কোনো ঝামেলা বা মারামারি করবি তাহলে তোদের আমি কি যে করবো। আরে আপু, এই বয়সটাই তো এমন মারামারি করার। এই বয়সে একটু আধটু মারামারি করব না তো কি, যখন বুড়ো হয়ে যাব তখন করব। তোদের সাথে কথা বলে লাভ নাই, নেক্সট টাইম মারামারি করলে দেখি আমি কি করি। আর থাক তোরা, এই চল ক্লাসে যাই আমরা। চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে যায়। তখন ছেলেটাকে উদ্দেশ্য করে রাজ বলে, নাম কি তোমার? আবির। তুমি রাজ আর ও তো অন্তর, তাই না? কোন ক্লাসে পড়ো তোমরা দুইজন? আমরা 3 জন সেম ক্লাসেই। আবে ইয়ার, আগে বলবা তো। ফ্রেন্ডস? কথাটা বলে আবি নামের ছেলেটা আবারও রাজ আর অন্তরের দিকে হাত বাড়ায়। রাজ অন্তরের দিকে জিজ্ঞাসার সূচক দৃষ্টিতে তাকায় যে ফ্রেন্ড বানাবে কিনা। তখন আবির বলে, একে অপরের দিকে কে দেখছো? ফ্রেন্ড বানালে বানাও, না হলে ওই যে একটা মেয়ে যাচ্ছে, এখানে সময় নষ্ট না করে মেয়েটার পেছনে গেলেও লাভ আছে। আবিরের কথা শুনে রাজ ভাবে, যা শালা, আমার কি সব সময় লুচ্চাদের সাথে দেখা হয়, সম্পর্ক হয় নাকি? এ তো দেখছি অন্তরের চেয়ে এক ধাপ বেশি। রাজ মনে মনে এসব বলছে। তখন অন্তর আবিরের সাথে কোলাকুলি করে বলে, মামা, তুই তো দেখতেছি আমার মতোই লুচ্ছা। তোর মতো লুচ্ছা ফ্রেন্ড তো আমাদের দরকার। একে একে লুচ্চামি করে মজা হয় না। ভাই একটা কথা ক, আমার লাইফে কি তোদের মতো লুচ্ছা ছাড়া ভালো কোনো ফ্রেন্ড পাবো না কোনো দিন?
আব্বে শালা চুপ কর। আচ্ছা মামা আবির, তুই তো আজ থেকে আমাদের ফ্রেন্ড, তাই না? হুম। তো হয়তো একটা কথা জানা উচিত, নতুন ফ্রেন্ড হইলে ফ্রেন্ডের কিছু খাওয়াতে হয়। মামা একদম ঠিক বলছিস, 100-তে 100। তোরা দুইজন থাক, আমি খাবার নিয়ে আসছি। খাবার কি এখানে নিয়ে আসবি নাকি চল ক্যান্টিনে? আব্বে শালা তোরা একটু ওয়েট তো কর, আমি আসছি। খাওয়া দাওয়ার কথা শুনে পালিয়ে যাচ্ছিস নাকি ভাই? মাগে। কথাটা বলেই আবির চলে গেল। রাজার অন্তর দাঁড়িয়ে না থেকে গাছের নিচে বসলো। প্রায় 5 মিনিট পর আবির আসলো। আবিরকে দেখে রাজ বলল, কিরে কি নিয়ে আসলি দেখি? মন্ট। আরে মন্টেটা আবার কি ভাই? বাপের জন্মে এমন খাবারের নাম শুনেনি। আব্বে শালে সিগারেটও খাস, আবার এর আসল নাম জানিস না? এর আসল নাম মন্ট। সিগারেটের আসল নাম মন্টি? কেয়া নাম হ্যাঁ। তুই কিভাবে জানলি যে আমরা সিগারেট খাই? সেই দিন তো দুইজনে গাছের নিচে দাঁড়িয়ে খাচ্ছিলিস, দেখেছি আমি। বাইর কর। আর তুই তো দেখতেছি হেব্বি মাল, অন্য কিছু না খাইয়া সিগারেট খাওয়াচ্ছিস। অন্য কিছু খাওয়াতে গেলে লাগবে প্রায় 2000 টাকা। এর চেয়ে ভালো 3টা সিগারেট, যেখানে 3টার দাম মাত্র 36 টাকা। শালা ফকিরনি, আর তোর 12 টাকা দামের লাকি স্টার আমি খাই না, অনলি বেনসন। তুই খাই লেখা, না হলে বাসায় যা। মামা বাইর কর। তারপর আবির একটা সিগারেট অন্তরকে দেয় আর একটা রাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আজকের মতো চালিয়ে নে, মাংস না থাকলে মাছ দিয়েই চালিয়ে নিতে হয়, না হলে না খেয়ে থাক। এখানে খাওয়া যাবে না, কলেজের পিছনে চল। তারপর আর কি, রাজ লাকি দিয়েই চালিয়ে নেয়। কলেজের পিছনে গিয়ে 3জন সিগারেট টানতে লাগে। এদিকে রাজ, অন্তর আর আবিরের থেকে চলে আসার সময় রাজের বোন আর বান্ধবীদের কথোপকথন। কিরে, তুই তখন কি বললি? রাজকে বাসা থেকে বের করে দিয়েছে মানে? বাসা থেকে আব্বু বের করে দিছে। কিন্তু কেন? আর এখন কোথায় থাকে? সেদিন তো আর রাজের কাহিনীটাতে আব্বু এমনি রেগেছিল, আর তারপর আবার রাজ নাকি ব্রিজে বসে সিগারেট টানছিল, এটা দেখে কেউ আব্বুকে বিচার দিয়েছে। তারপরে আর কি, রাতে বাসা থেকে আউট। ও, সব কিছু আমার জন্যই হয়েছে। সেদিন মার খেলো, আর কালকে আবার বাসা থেকে বের করেও দিয়েছে। সব কিছু আমার জন্যই হয়েছে। এই ওয়েট, এত ইমোশনাল হইস না। আর এটা সামান্য একটা বিষয়। রাজকে বাসা থেকে বের করে দিছে, আর তুই বলছিস সামান্য একটা বিষয়? তুই কেমন বোন রে? আরে ভাই, এটা তো রেগুলারের একটা রুটিন। মাসে প্রায় 2-3 বার বাসা থেকে রাগ করে বেরিয়ে চলে আসে। কখনো আব্বু বের করে দেয়, তারপর আবারও 4-5 দিন পরে বাসায়। ও, আর বাসা থেকে বের করে দিলে থাকে কই? বা এখন রাতে কই থাকে? কই আবার, ওর জানের বন্ধুর অন্তর আছে না, অন্তরের বাসায় থাকে। তারপর যারা আর কিছু বলেনি, ওরা সবাই মিলে ক্লাসরুমে চলে যায়। অন্তর, রাজ আর আবির মিলে সিগারেট খাওয়া শেষ করে 3জনে বাইকে করে বেরিয়ে আসে। তারপর তারা কলেজ থেকে বেরিয়ে এইদিকে সেই দিকে ইচ্ছে মতো ঘুরতে থাকে। বিকেল পর্যন্ত ঘোরাঘুরি শেষ করে আবিরকে বাসায় নামিয়ে দিয়ে অন্তর আর রাজ বাসায় চলে আসে। কলিং বেলে চাপ দিতে অন্তরের আম্মু দরজা খুলে দিয়ে রাজার অন্তরকে দেখে বলে, দুইজনে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। ওকে। তারপর রাজার অন্তর রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসে। ঘোরাঘুরি করে ক্লান্ত থাকায় অন্তর ঘুমিয়ে পড়ে, আর রাজ বেচারা গল্প লিখতে বসে। কারণ রাতে গল্প না আপলোড দিলে আবার পাঠক পাঠিকারা কেলাবে, তাই অতি দুঃখের সহিত লেখালেখিতে পা দেয়, মন দেয়। রাজ লেখালেখি করতে করতে হঠাৎ তার আম্মুর কথা মনে পড়ে। রাজ সাথে সাথেই ব্লক লিস্ট থেকে তার আম্মুর নাম্বার বের করে কল দেয়। প্রথমবার রিং হতে ওর আম্মু ফোন ধরে বলে, কাল থেকে ফোন দিচ্ছি, ধরছিস না কেন? এমনি। আর একটা কথা, আমার জন্য টেনশন করতে হবে না, আমি অন্তরের বাসায়। জানি আমি, অন্তরের বাসা ছাড়া আর কোথাও যাওয়ার মুরত আছে নাকি তোর? আমি কেবল আসলাম অন্তরের বাসা থেকে। তোরা নাকি কলেজ গিয়েছিস, তাই চলে এলাম। অপমান করলেন নাকি? যার মান নাই তার আবার অপমান? ধুর, কারো কাছে আমার 2 পয়সার দামও নাই, থাকো রাখলাম। বাসায় আয়। তখন তো তোর আব্বু রাগ করে বলেছে। আব্বু নিজে থেকে যেতে না বললে আমি যাব না। আর অন্তরের বাসায় থাকি কয়দিন, থাকো তুমি রাখলাম।
কথাটা বলে রাজ ফোনটা কেটে দেয় আর ওর বোনের নাম্বারও ব্লক লিস্ট থেকে বের করে আর ফোন দেয়। কিরে হঠাৎ স্মরণ করলি কেন? আমি আগেই বলে দিচ্ছি আমার বিকাশে কোনো টাকা নাই। তোর কাছে টাকা চাইছি আমি? ও সরি, মনে ছিল না। তুই তো আবার চোর, টাকা লাগবে বাসা থেকে চুরি করে নিয়ে যাবি, তাও চেয়ে নিবি না। অপমান করলি নাকি বদনাম? চোর বলে অপমান আর না চাওয়াতে শুনাম। আর এখন বল কি জন্য ফোন দিলি? তোর বান্ধবী যারা নাম্বারটা দে তো। যারা নাম্বার তোকে কেন দিব আমি? আর ওর নাম্বার তুই কি করবি? আরে সকালে কলেজে মারামারি করার সময় তোর বান্ধবীকে একটা জিনিস ধরতে দিয়েছিলাম, তার জন্য একটু নাম্বারটা দিয়ে দরকার আছে। কি বলতে হবে আমাকে বল, আমি বলে দিচ্ছি। তোকে বলতে হবে না, তুই নাম্বারটা দিবি কিনা সেটা বল। না দিব না। নাম্বারের বিনিময়ে একটা পিৎজা পাবি, এখন বল দিবি কিনা। তাড়াতাড়ি অর্ডার দে ফার্স্ট। দে নাম্বার দে। আগে বাসায় পিৎজা আসবে, তারপরে নাম্বার পাবি। কসম করে বলছি তোর জন্য বাসায় 30 মিনিটের মধ্যে পিৎজা চলে যাবে। তুই জানিস আমি কসম কেটে মিথ্যা কথা বলি না। এখন নাম্বার দে। নাম্বার তুই। তারপর রাজের বোন রাজকে নাম্বার দিয়ে দেয়। রাজ আগে ফুড পান্ডা থেকে নিজের বাসার অ্যাড্রেস দিয়ে একটা পিৎজা অর্ডার করে দেয়, ক্যাশ অন ডেলিভারি। তারপর রাজ কোনো কিছু না ভেবে যারা নম্বরে ফোন করলো। প্রথমবার রিং হয়ে কেটে গেল, দ্বিতীয়বার রিং হতেই কল রিসিভ করে যারা বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার জামাই। শালার জায়গা বরাবর এমন একটা লাথি দিব না, কোনো মেয়ে তোকে বিয়ে করবে না, জামাই হয়তো দূরে থাক। যারা কথা শুনে রাজ মনে মনে বলে, এটা মেয়ে নাকি অন্য কিছু ভাই? মেয়ে তো নয়, যেন নিম পাতার রস। তখন রাজ বলে দেয়, আরে দোষ, এটা আমি। আমিটা কে? আর দোস্ত মানে কি? আমার তো কোনো ছেলে ফ্রেন্ড নাই। আপু আমি রাজ। সকালে না ফ্রেন্ড বানাইলেন, এখন ভুলে গেলেন? এই আমাকে মন থেকে পেন বানাইলেন, আপনি যে ভুলে গেলেন। আরে ভুলে যাব কেন? আমার জামাই বলেছিল দেখি আমি ভাবছি কে না কে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব হচ্ছে নাকি? হলে বলো, আমি কেটে দেই। আরে না, সমস্যা নেই, বল কি বলবি। তেমন কিছু না, এমনি ভাল লাগছে না, তাই ভাবলাম তোমাকে ফোন দেই। আমার নাম্বার পাইলি কই? আপুর থেকে নিলাম। আচ্ছা একটা কথা বলো। বল। তোমার কথা না, তোমার বয়ফ্রেন্ডের কথা। আমার বয়ফ্রেন্ডের কথা আর কি বলবো? আর বয়ফ্রেন্ড থাকলে তো বলবো। তুমি যে পরিমাণে সুন্দরী, তোমার বয়ফ্রেন্ড থাকবে না এটা কখনোই হতে পারে না। আরে না, সত্যি নাই। এসব প্রেম ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি সবসময়। যারা কথা শুনে রাজ তো লুঙ্গি ডান্স দেওয়ার মতো অবস্থা, শুধু প্যান্ট পরে না বলে দিতে পারছে না। লুঙ্গি না পরে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে গেল। তখন রাজ বলে, নিজেকে আর কত দূরে রাখবেন? চাইলেই কি নিজেকে ভালোবাসা ছাড়া বাঁচিয়ে রাখতে পারবেন? ভালোবাসা থেকে দূরে না থেকে ভালোবাসার মানুষ বানিয়ে নিন। তুই হবি নাকি? হলে তো ভালোই হয়। চুপ কর ফাজিল। আর বল, তোর রানিং কয়টা গার্লফ্রেন্ড আছে? তুই যে ফাজিল আর দুষ্টু, তোর গার্লফ্রেন্ড তো থাকবেই। আপনার বান্ধবীর মতো বোন যদি কারো থাকে, তাহলে সেই ছেলের কপালে প্রেম নামক পদার্থ থাকতে পারে, এটা ভাবলেন কিভাবে? কথাটা কিন্তু তুই পুরোপুরি ঠিক বলেছিস। তোর বোন আসলেই একটা জিনিস। কথাটা বলে যারা হাসতে থাকে, সাথে রাজও। তারপর রাজ যারার সাথে হেসে হেসে কথা বলতে থাকে। কি কথা বলেছে রাজ নিজেও জানে না, শুধু এটুকু জানে কথা বলছে প্রিয় মানুষটার সাথে। প্রায় 30 মিনিট ধরে কথা বলতে আছে, তো বলতেই আছে, থামার কোনো নাম নেই। এদিকে রাজের বোন পিৎজা এর জন্য নিচে বসে অপেক্ষা করছে। প্রায় 20-30 মিনিটের মধ্যে কলিং বেল বেজে ওঠে। শিলা গিয়ে দরজা খুলে দিয়ে দেখে খাবার ডেলিভারি বয়। তারপর রাজের বোন কিছু কথা বলে পিৎজা নিয়ে চলে আসতে যাবে, তখনই ডেলিভারি ম্যান বলে, ম্যাম টাকা। কিসের টাকা? ম্যাম পিৎজার টাকা। পিৎজার টাকা দেওয়া হয়নি? না ম্যাম, টাকা দেওয়া হয়নি, এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। শিলা বুঝতে পারলো রাজ তাকে বোকা বানিয়েছে। পিৎজা অর্ডার দিয়েছে ঠিকই, কিন্তু বিল পে করেনি। তখন শিলা দাঁতে দাঁত চেপে বলল, আপনি অপেক্ষা করুন, আমি টাকা নিয়ে আসছি। তারপর শিলা টাকা নিয়ে এসে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দেয় আর রাগে দাঁতে দাঁত চেপে রাজকে ফোন করে। রাজ যারার সাথে কথা বলছে আর এদিকে তার বোন রেগে রাজকে ফোন দিচ্ছে, কিন্তু বারবার ওয়েটিং বলছে। রাজ প্রায় 1 ঘন্টা ধরে যারার সাথে কথা বলা শেষ করে। রাজ ফোনটা কেটে দিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে অন্তর ওর দিকে তাকিয়ে আছে। তখন রাজ বলল, কোন সমস্যা? রুমের মধ্যে হেসে হেসে কথা বলে, আবার ঘুম ভেঙে বলছিস
কোনো সমস্যা? আর এতক্ষণ ধরে কি কথা বললে ভাই? সেটা তো আমিও জানি না, কথা বলতে বলতে কখন যে 1 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারিনি। আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে চালাই যা, আমি নাই। আর 1 ঘন্টা ধরে কথা বললি ফোনে, এত টাকা কই থেকে ছিল? গ্রামীণ ফোনের টাকা দিয়ে কথা বললে তো বাপের জমি বিক্রি করে টাকা ঢোকাতে হবে। অল টাইম মিনিট এখনো 400-500 মিনিট আছে। আগে বলবি তো, ফোনটা দে। কেন? ফোন তাকে দেব কেন? আরে দে, লটারি লেগেও যেতে পারে। কথাটা বলে অন্তররাজের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হাঁকাও একটা নাম্বার উঠিয়ে কল করে। এভাবে হাঁকাও নাম্বার উঠিয়ে 10-12টা নাম্বারে কল দেয়। প্রতিবার কোনো ছেলে নয়তো বয়স্ক মহিলা ধরছে। রাজ চুপচাপ অন্তরের কাহিনী দেখছে। অন্তর ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, ধুর, ভালো একটা মেয়ের কাছে তো যায়, কিসব বালছালার কাছে ফোন যাচ্ছে। জীবনে কত পাপ যে করেছি যে তোর মতো বন্ধু পেয়েছি। জীবনে অনেক লুচ্চা দেখেছি, কিন্তু তোর মতো এক পিসও দেখি নাই। এই অন্তর সারা পৃথিবীতে এক পিস। হয়তো অন্তরের মতো কপি পাবি, কিন্তু অন্তরে পাবি না। তোর কারণে আজ আমার জীবনে কুত্তার বাচ্চার মতো ফুটফুটে আলো থেকে অন্ধকার। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। হালকা গানের মতো টেনে বলল অন্তর। রাজ কিছু বলতে যাবে তার আগেই বিছানায় পড়ে থাকা রাজের ফোনটা কান্নাকাটি শুরু করে দেয়। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে তার বোন। রাজ জানে কী কারণে ফোন দিয়েছে। রাজ ফোনটা রিসিভ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এনি প্রবলেম? প্রবলেম না কুত্তা, তুই না বলেছিলি নাম্বার দিলে একটা পিৎজা পাবো? পিৎজা তো এতক্ষণে চলে যাওয়ার কথা, যায়নি। পিৎজা তো এনে দিছে, কিন্তু বিল আমাকে দেওয়া লাগলো। কেন কসম কেটে মিথ্যা কথা বললি? কই মিথ্যা বললাম? আমি তো বলেছি পিৎজা পাঠাবো, আর পৌঁছেও গেছে। আমি তো বলিনি বিল আমি দেব। তোরে শুধু কালকে কলেজে পাই। আমিও দেখব। ফোন রাখ করতে। তারপর রাজ ফোনটা কেটে দেয়। তারপর রাজ আর অন্তর মিলে গেম খেলতে থাকে আর আবিরকেও ফোন করে ঢুকতে বলে। আবিরও বলে এসব কখনো খেলেনি আর পারে না। তারপর তারা দুজন আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে গেম খেলতে থাকে। রাত প্রায় 10টার সময় রাজ, অন্তর আর সাথে অন্তরের আম্মু খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসে। অন্তরের আব্বু নেই, কারণ অন্তরের আব্বু সকাল সকাল ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে। তারপর রাজ আর অন্তর প্রায় 30 মিনিট পরে চুপি চুপি রুম থেকে বেরিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাইরে আসে। অন্তরের বাসার সামনে ফুলের বাগান থাকায় চারিদিকে পাঁচিল দিয়ে সামনে আবার আরেকটা বড় গেট করা, যেটা তার আম্মু রাতের বেলা বন্ধ রাখে, যার চাবি অন্তরের কাছে নাই। এই পাঁচিল টপকিয়ে অন্তর রাতে বাসা থেকে বেরোয়, আবার পাঁচিল টপকিয়ে রাত বেরাতে বাসায় ফিরে। রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে, যা অন্তরের আব্বু আম্মু জানে না। তারপর রাজ আর অন্তর পাঁচিলটা টপকিয়ে বাড়ির বাইরে চলে আসে। তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে ব্রিজে চলে যায়। ব্রিজের উপরে বসে আড্ডা দিতে থাকে আর আবিরকে ফোন করে আসতে বলে। প্রায় 5 মিনিট পর আবির ইয়ামাহা R15 V3 এর একটা বাইক নিয়ে ব্রিজে চলে আসে অন্তর আর রাজের সামনে। অন্তর আর রাজ তো অবাক। তখন অন্তর বলে, কিরে মামা, এত রাতে বাইক কই পাইলি? আর এটা কার বাইক? আমি কি ফকিন্নি রে যে আমার বাইক থাকবো না? তাহলে কলেজে নিয়ে আসিসনি? বাইকের তেল শেষ হয়ে গেছিল, তাই আর বিরক্ত হয়ে নিয়ে যাইনি আজকে। এরে খাওয়াইতে খাওয়াইতে আমার পকেট ফাঁকা হয়ে যায়। আসলে মামা, খাইতে খাইতে জান শেষ। তাহলে আমি ভালোই আছি। না আছে বাইক, না আছে খাওয়ানোর ফেরা। তুই তো ফকিন্নি, বাইক থাকবে কেমনে? আজ বাইক নাই বলে অপমান করলি। অবশ্যই। মামা আবির মামা আবির, তুই তো বড় লোকস। যা, চানাচুর সিগারেটের সাথে স্পিড ক্যান নিয়ে আয়, খাই। মামা যা। আমি ভাই বড় লোকস না, আমি হচ্ছি ফকির। মিসকিনের সাথে আরও নিচে কিছু থাকলে আমি ওইটা, আমার কাছে টাকা নেই। একটু আগেই তো ভাব নিলি, এখন তুই নিয়ে আসবি নাকি না? না। নিয়ে আসবি না? না। আবিরের কথা শুনে রাজ আবিরের বাইক থেকে চাবিটা নিয়ে নেয় আর হাত বাড়িয়ে ব্রিজ থেকে নদীর পানির উপর বরাবর রেখে বলে, একদিকে তোর বাইকের চাবি, আরেকদিকে 300 টাকা। এখন বল 300 টাকা নিবি নাকি তোর লাখ টাকার বাকি চাবি নিবি? লক্ষ টাকার বাইকের চাবি
তোর থেকে আমি পরে 300 টাকা থেকে সুদে আসলে 3000 টাকা উঠায় নিব। ও গেনিস, যা এখন নিয়ে আয়। তারপর আবির বাইক রেখে হেঁটে নিয়ে আসতে গেল। একটু সামনেই তো দোকানের অভাব নাই। তারপর একটা দোকান থেকে আবির গিয়ে কয়েকটা ব্যঞ্জন আর 3টা স্পিড ক্যান নিয়ে নেয়। আবির টাকা দিয়ে চলে আসতে যাবে, এমন সময় চানাচুরের কথা মনে পড়ে। তারপর আবির দোকান থেকে চানাচুর নিয়ে নেয়। দোকানে বসে কয়েকটা লোক আর মুরব্বি বসে চা খাচ্ছিল। তারা আবিরকে চানাচুর কিনতে দেখে কেমন করে তাকালো। আবির বিষয়টা বুঝতেছে না এভাবে তাকাচ্ছে কেন। তারপর আবির সাথে চানাচুর নিয়ে আবার ব্রিজে চলে আসে। আচ্ছা মামা, একটা জিনিস বুঝলাম না, আমি যখন চানাচুর কিনতেছিলাম তখন দোকানের লোকগুলো আমার দিকে কেমন করে যেন তাকালো। আব্বে শালা চানাচুর কেনার জন্য ভাবছে, হ্যাঁ হয়তো তুই বোতল খুলবে। কথাটা বলে অন্তর আর রাজ হাসতে থাকে। আবির এতক্ষণে বুঝতে পারলো কাহিনীটা কি। তখন আবির বলল, আছে নাকি? থাকলে খোল। আমরা দুজন এসব বোতল টোতল খাই না, জাস্ট শুধু সিগারেট খাই। আমি মাঝে মধ্যে মাসে কিংবা বছরে যখন মনে পড়ে তখন একটা খুলি, সেই পিনিক। শালা সব বোতলখোর, বিসিখোর, গাঁজাখোর সব চলে আসছে আমার লাইফে ফ্রেন্ড হয়ে। শালা চুপ করবো তো, বিসি গাঞ্জা কখন খাইলাম আমরা? না খেলেও আমার কাছে তোর বোতল, গাঞ্জা, বিসি তোর। তারপর 3জন মিলে রাত প্রায় 12টা পর্যন্ত ব্রিজে সিগারেট ক্যান আর চানাচুর খেতে খেতে আড্ডা দিতে থাকে। তারপর আড্ডা শেষ করে আবির বাইক নিয়ে সেখান থেকে নিজের বাসার দিকে চলে যায়। আর রাজ আর অন্তর হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে আসে। আবির বাইক দিয়ে রাজ আর অন্তরকে নামিয়ে দিতে চাইলেও ওরা দুজন না করে, কারণ গভীর রাতে হাঁটার মজাই আলাদা। রাজ আর অন্তর বাড়ির সামনে পাঁচিলের দিকে তাকিয়ে আছে। এটা এখন ওদের দুজনকে টপকাতে হবে। রাজ নিচ থেকে অন্তরকে ধরে পাঁচিলের উপর তুলে দেয়, কারণ পাঁচিলটা মোটামুটি উঁচু, এটা টপকানো সম্ভব না। তারপর অন্তর পাঁচিলের উপর উঠে থেকে একটা হাত বাড়িয়ে দেয় রাজের দিকে। রাজ অন্তরের হাত ধরে পাঁচিলের উপর ওঠার চেষ্টা করে। রাজ কোনো মতে অন্তরের হাত ধরে পাঁচিলের উপরে অনেক কষ্টে ওঠে। রাজ পাঁচিলের উপরে উঠতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাজ নিজেকে কন্ট্রোল করতে না পেরে অন্তরকে ধরে সাথে সাথে দুজন ধপাস করে পাঁচিল থেকে নিচে পড়ে যায় বাড়ির ভিতরে দিকে। দুজনে মাটিতে শুয়ে আছে। এত রাতে কাউকে ডাকতে পারছে না, কিছু বলতেও পারছে না। রাজের তেমন কিছু হয় না, হালকা পায়ে ব্যথা লেগেছে। রাজ উঠে দাঁড়ায়, কিন্তু অন্তর এখনো মাটিতেই শুয়ে আছে আর রাজকে বলে, মামা আমার কোমরটা মনে হয় গিয়েছে, মনে হয় না আর কোনোদিন দাঁড়াতে পারবো। ফাইজলামি বাদ দে, মনে হচ্ছে তুই 5তলা থেকে পড়ে গেছিস যে কোমর ভেঙে গেছে। সত্যি মামা, কোমরে লেগেছে অনেক। হয়েছে ভাই, এখন উঠ। আই ধর আমারে। তারপর রাজ ধরে অন্তরকে ওঠাই। দুজনে তাকিয়ে দেখে একটা ইট পড়ে আছে, যেটা অন্তরের কোমরে লাগছে। অন্তর সাথে সাথে ইটটাকে একটা লাথি মারে। অন্তর ভাবছিল হয়তো শু পড়ে আছে, কিন্তু অন্তর যে স্টেপ পড়ে আছে সেটা ওর মনে নাই। অন্তর ইটটাকে লাথি দিতে সাথে সাথে পা তুলে হাত দিয়ে ধরে বলে, আমার পাটা মনে হচ্ছে এবার গেছে রে। দূর শালা, তুই মর এখানে। কথাটা বলে রাজ অন্তরের কোমরে একটা লাথি দিয়ে দেয়। অন্তর লাথি খেয়ে আবারও মাটিতে পড়ে যায় আর মাটি থেকে রাজের দিকে অসহায়ভাবে তাকায়। রাজ লাথিটা দিয়ে সেখান থেকে চলে আসতে থাকে আর অন্তর মাটি থেকে উঠে রাজের পিছন পিছন আসতে থাকে। তারপর তারা দুজন ডুপ্লিকেট চাবি দিয়ে আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকে আবার লাগিয়ে দেয়। তারপর তারা দুজন কোনো শব্দ না করে চুপচাপ রুমে চলে যায় আর এলোমেলোভাবে বিছানায় গা এলিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে। পরদিন রাজ, অন্তর, আবির যারা সহ সবাই মিলে কলেজে আড্ডা দিচ্ছে, শুধু রাজের বোন ছাড়া। কিছুক্ষণ পর রাজের বোনও এসে যোগ দেয় আড্ডায়। সবাই ফ্রেন্ডলিভাবে আড্ডা দিচ্ছে। এমন সময় রাজ বলে, আচ্ছা যারা আপু, ধরেন আপনার সাথে আমার বিয়ে হইল। ধরবো কেন? আর বিয়ে হবে কেন? আহা ধরেন না, দুর্ঘটনাবশত আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। ধরলাম। ধরছেন যেহেতু, তাহলে আর ছাড়ার দরকার নাই। এই মামা আপু, চলেন কাজী অফিসে। চুপ কর ফাজিল, তোরা সব কয়টি এত ফাজিল কেন? মুখে আর মানে কি, মনে কি ভালো চিন্তা ভাবনা আসে না? আরে আসবে কিভাবে? রাত জন্ম হওয়ার সময় তো আম্মু ওর মুখে চিনি দেওয়ার বদলে হারপিক দিয়েছিল।
কথাটা শুনে সবাই হাসতে লাগলো। রাজের তো এই হাসি দেখে কাজ চলে যাচ্ছে। রাজ যারার হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যারা রাজকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বলল, কিরে এভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি আপনাকে বিয়ে করলে আপনি আপুর বান্ধবী বলে আমাকে আপুর হাত থেকে রক্ষা করতে পারবেন কিনা। তুই যাকেই বিয়ে কর না কেন লাভ হবে না। আর তোকে বিয়ে করবে এমন মেয়ে বাংলাদেশে জন্ম হয়েছে বলে মনে হয় না। আর বিয়ে করতে চাইলেও আমি উল্টে পাল্টে বলে ভাগিয়ে দেব। আমি তো জেনে শুনে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আচ্ছা আমার একটা কথা বল, তুই কি সত্যিই আমুর মেয়ে, আমার বোন, নাকি হসপিটালে বেডে চেঞ্জ হয়ে গিয়েছিস? চুপ কর বেয়াদব, আমি না, তুই চেঞ্জ হয়েছিস। বউয়ের শাসন নেই বলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছি। তোমার বান্ধবীর সাথে বিয়ে দিয়ে দাও আমারে। তোর কপালে বিয়ে থাকলে তো। তুই বারবার বিয়ে আর যারার কথা বলছিস কেন? কাহিনী কি? কিরে যারা, কাহিনী কি? তোরা আবার তলে তলে টেম্পো চালাচ্ছিস নাকি? দূর কী সব বলিস? তোর ভাই আমার ছোট ভাই, আর তোর ভাই তো দুনিয়ার 1 নম্বরের ফাজিল। কখনো তোর পিছে লাগে তো কখনো আমার। আচ্ছা আপু, ধর তোর বান্ধবীর সাথে আমার বিয়ে হয়ে গেল, তখন কি হবে? আর যারা আপু ধরো তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল, তখন তুমি কি করবে? তোকে বিয়ে করবো তাও আমি? যা ভাগ এখান থেকে শালা। তোরে যে বিয়ে করবে তার জীবন তেনা তেনা হয়ে যাবে। তুই যারাকে বিয়ে করলে তো তোরে আমি ওপরে তুলে দেব, আর আমার বান্ধবী বিধবা হয়ে যাবে। শিলার কথা শুনে সবাই হাসতে থাকে। এটা দেখে যারা রেগে গেল। যারাকে রাখতে দেখে শিলা বলল, আরে রাগ করতেছিস কেন? ওপরে তুলে দিলে কি রাজের জন্য তোর কষ্ট হবে নাকি? কথাটা বলে আবারও সবাই হাসতে থাকলো। তখন আবির বলল, আসলে তোমরা মেয়েরাই ভালো আছো। বাবার হোটেলে খাও আর পড়াশোনা করো, তারপর বিয়ে, কোনো প্যারা নাই। একবার মেয়ে হয়ে দেখ ভাই, কি প্যারা। তোরা ছেলেরাই ভালো আছিস, স্বাধীন। আর একবার ছেলে মেয়ে দুইটাই একসাথে হয়ে দেখ, হাতে তালি দিতে দিতে জীবন চলে যাবে, ওইসব ভাবার সময় পাবে না। রাজের কথা শুনে কেউ কিছু বলবে এমন সময় ক্লাসের বেল দিয়ে দেয়। তারপর সবাই মিলে যার যার ক্লাসে চলে আসে। একে একে সব ক্লাস শেষ করে সবাই বেরিয়ে একসাথে হলো, রাজের বোন বাদে। কারণ রাজের বোন রাজের আব্বুর সাথে বাসায় যাবে। যারার বাসা কলেজের পাশে হয়, রাজও যারার সাথে হাঁটতে থাকে আর কথা বলতে থাকে। রাজের পিছনে বাইক নিয়ে আবির আর অন্তর দাঁতে দাঁত চেপে আসতে লাগে। 1 মিনিটের মধ্যে যারার বাসার সামনে চলে আসে। তারপর যারা নিজের বাসায় চলে গেল। রাজ অন্তরে বাইকে উঠে পড়ে। ওরা 3 জন বাসায় আসতে থাকে। তখন আবির বলে, মামা গাড়ি তো ভালোই এগোচ্ছে, প্রপোজ করে দে। এখন প্রপোজ করলে তো ওর গাল থাকবে না। সবে তো একটা ভালো ফ্রেন্ড হয়েছে, এখন প্রপোজ করলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। ঠিক বলেছিস। আগে আরও কয়েক মাস ভালোভাবে কথা বল, ইমপ্রেস করার চেষ্টা কর, আর বেশি বেশি কেয়ার কর। যখন যারা আপু তোর প্রতি ফিলিংস জন্মাবে, ভালো লাগা জন্মাবে, তখন প্রপোজ করবি, দেখবি রাজি হয়ে গেছে। আর রাজি হলে কিন্তু ট্রিট দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, ট্রিট দেব। এখন কিছু টাকা থাকলে ধার দে, পরে দিয়ে দিব। হেই মামা, না ভুলে আবার এই কাজ করবি না। ওর কাছে টাকা ধার দেওয়া আর বিড়ালকে মাছ পাহারা দিতে বলা এক কথা। যা, আর কখনোই ফেরত পাবি না। আমারে কি তুই বলদ পাইছিস নাকি? ও চাইলো আর আমি দিয়ে দিলাম। জীবনে এইভাবে অনেক মারা খাইছি, এখন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি। অসময়ে অনিয়মে এমন করতেছিস, তোদের দুজনরে আমি এমন জায়গায় কর দিব, কান্দা ছাড়া আর উপায় থাকবে না। অপেক্ষা রইলাম ব্রো, দেখি কে কারে কর দিতে পারে। তারপর 3 জন মিলে আড্ডা দিতে দিতে যে যার বাসায় চলে আসে। রাজার অন্তর বাসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়। কলেজের সব ক্লাস শেষ করার অনেক ক্লান্ত দুজনে। অন্তর বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। আর বেচারা রাজ, ওর কপালে কোনো শান্তি নাই। রাজ ফোনটা নিয়ে আপনাদের জন্য লেখালেখি শুরু করে। গল্প লেখালেখি করতে করতে প্রায় সন্ধ্যা 7:30 বেজে যায়। রাজ লেখালেখি কমপ্লিট করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। মাথাটা হালকা ব্যথা করে। রাত প্রায় 9টার সময় রাজে ঘুম ভাঙে অন্তরের ডাকে। রাজ ফ্রেশ হয়ে নিলে দুজনে মিলে নিচে নেমে ডিনার করে নেয়। রাজ রুমে এসে রাজ ওর আম্মুকে ফোন করে। আম্মু আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? কালকেই তো দিলাম। কালকে আবার কখন দিলে?
শিলা তো আমার কাছ থেকে কালকে 5,000 টাকা নিয়ে গেল, বলল যে তুই চাইছিস, তোর টাকার দরকার। কথাটা শুনে রাজ 0.5 মিটার উঁচু থেকে নিচে পড়ে গেল। রাজ বুঝতে পারলো ওর বোন ওকে কট দিয়েছে। তখন রাজ বলল, কই, আমাকে তো কোনো টাকা দেয়নি। তুমি আপুর কাছে গিয়ে টাকাটা আমাকে বিকাশে দিয়ে দিতে বলো, আর না দিলে মরিচ বাটার মতো বাটবে। তোদের ভাই বোনের কাহিনী আমি কিছু জানি না। আমি টাকা দিয়ে দিছি, তুই এখন ওর কাছ থেকে নে। আম্মু, আপু আমাকে জীবনও দেবে না, প্লিজ তুমি আপুর কাছে যাও। আমি কিছু জানি না, ফোন রাখ। আম্মু, আম্মু। রাজের আম্মু ওর মুখের ওপর ফোনটা কেটে দিল। আর রাজ ভাবলো এরা কারা। রাজ ওর বোনকে ফোন দিল, কিন্তু ওর বোন ফোন তুলছে না, বারবার কেটে দিচ্ছে। রাজ জানে ইচ্ছে করেই কেটে দিচ্ছে। রাজ একের পর এক কল দিতে থাকে। ওর বোন বিরক্ত হয়ে ফোনটা ধরে বলে, কি রে ভাই, সমস্যা কি? বারবার ফোন দিচ্ছিস কেন? আমার টাকা। কার টাকা আর কিসের টাকা? তুই কালকে আম্মুর থেকে আমার নাম বলে 5,000 টাকা নিয়েছিস, সেটা। কালকে বিকেলে তুই আমার সাথে কাজ কি করেছিলি মনে আছে? প্লিজ আপু দে, এই গলায় দিচ্ছে, আর জীবনে এমন করব না, টাকাটা দে প্লিজ। সরি ভাই, সম্ভব না, আপনি এখন রাখতে পারেন। আপু দে না, টাকার অভাবে আমি মরে যাচ্ছি, যেখানে মানুষ অক্সিজেনের অভাবে মরে যায়। পারবো না। তোরে আমি অভিশাপ দিলাম, তোর কপালে বুইরা বেটা জুটবো, আর তুই তাকায় তাকায় কাঁদবি আর আমি হাসবো। ফোন রাখ। কথাটা বলে রাজ ফোনটা কেটে দেয়। আর ভারাক্লান্ত ভাঙ্গা মন সুস্থ করতে যারাকে ফোন করে। যারার সাথে সাথে ফোনটা রিসিভ করে, মনে হয় ফোনের কাছে ছিল। তারপর রাজ যারার সাথে মন প্রাণ দিল চোখ কান নাক দিয়ে কথা বলতে থাকে। আর এদিকে অন্তর বসে বসে রাজের কাহিনী দেখে আফসোস না করে ফ্রি ফায়ারে ঢুকে একটা বিআর র্যাঙ্ক স্টার্ট দেয়। আর পুরো স্কোয়াড মারা খেয়ে 33 মাইনাস খায়। রাজ যারার সাথে কথা বলছে, এমন সময় রাজের ফোনে একটা মেসেজ আসে। রাজ তাকিয়ে দেখে বিকাশে টাকা পাঠিয়েছে ওর বোন, তবে 5,000 টাকা থেকে পিৎজার টাকাটা কেটে নিয়ে পাঠিয়েছে। এটা দেখে রাজ ভাবে এটা কি ওর বোন মাইরি। তারপর রাজ যারার সাথে কথা বলা কন্টিনিউ করে। এভাবেই চলতে লাগলো সময় তার নিজ আপন গতিতে। এভাবে রাজ আর যারার কাহিনীটাও চলতে থাকলো। রাজ এক পর্যায়ে ক্রাশ খেয়ে এখন অনেক অনেক ভালোবাসে, যা প্রকাশ করা সম্ভব না। রাজের ভালোবাসা, ভালো লাগা, ক্রাশ, হাট পৃথিবী বলতে এখন শুধু যারাকেই ভালোবাসে। রাজ যারার সকল মন খারাপ এবং ভালো থাকার কারণ। রাজ যারাকে অনেক ভালোবাসে আর কেয়ার করে, যারা রাজকে অনেক কেয়ার করে। দুজনের সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি। দুইটা ভালোবাসা মানুষের মধ্যে মেন সম্পর্কটা হলো বেস্ট ফ্রেন্ডের, যে সম্পর্কটা রাজ আর যারার মধ্যে খুব ভালোভাবে গড়ে উঠেছে। রাজ যারাকে অসম্ভব ভালোবাসলো, এখনও প্রকাশ করেনি। রাজ বিভিন্ন ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেও বোঝাতে পারেনি যে রাজ তাকে কতটা ভালোবাসে। দিন দিন রাজের ভালোবাসা মারাত্মক তীব্র হচ্ছে। জানি না এর শেষে কি হয়। আদৌ কি রাজের ওয়ান সাইড লাভ পূর্ণতা পাবে, নাকি কোনো এক কারণে ধুলোর মধ্যে পড়ে রবে। রাজ এখনও জানে না যারা তাকে ভালোবাসে কিনা, যারা মনে সে ভালোবাসা, ভালো লাগা তৈরি করতে পেরেছে কিনা, যারা রাজকে অনেক কেয়ার করে, সাথে সব কিছু খেয়াল করে। এতে কি রাজ ধরে নিবে যারা তাকে ভালোবাসে, নাকি যারা শুধু বেস্ট ফ্রেন্ড ভেবে এতটা কাছে আসা, ভালোবাসা, কেয়ার করা। 9 মাস পর, দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে গেল। 9 মাস কেটে গেল, সামনে ডেলিভারি হবে। সরি, রাত যারা সহ কলেজের সব স্টুডেন্টের এক্সাম হবে। সামনের মাস থেকে সবার পরীক্ষা শুরু, তাই সবাই মন দিয়ে লেখাপড়া শুরু করেছে। কিন্তু আবির, রাজ আর অন্তর এখনও কোনো বই পর্যন্ত নাম জানে না। আর রাজ বাসা থেকে বেরিয়ে আসার ঠিক 6 দিন পর আবার বাসায় চলে যায়। কলেজের একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে রাজ, আবির আর অন্তর। এতক্ষণ সাথে যারা আর রাজের বোনও ছিল। ক্লাসের বেল পড়ে তারা ক্লাস করতে চলে যায়, আর এরা তিনজন এখানে আড্ডা দিতে থাকে। তখন আবির বলল, মামা আর কতদিন চলবে এভাবে? যারা আপুকে বলে দিয়ে তুই ওনাকে ভালোবাসিস? আমি সেটাই ভাবছি মামা, বলে দে, সামনে তো এক্সামের পরে আবার কি হয় না হয়। ভয় করে রে মামা, যদি রাজি না হয়, ভালো না বাসে, তখন কি করব আমি?
এত ভয় পেলে ভালোবাসতে কইছে কে? আর আমারও মনে হয় যারা আপু তোকে ভালোবাসে, কেমন সবসময় তোর সাথে কথা বলা, এক্সট্রা কেয়ার, সব কিছুর ক্ষেত্রে মনে হয় তোকে ভালোবাসে।